যদি না থাকেন মরে যান, সোজা কথা, যদি মরে যান তাহলে সেই ফ্যামিলিটা ফর দ্য টাইম বিং দিশেহারা হয়ে যায়। আর যদি সব ওয়েল এস্টাবলিশ থাকে তখন হয়তো দিশেহারা হয় না, কিন্তু তার শূন্যতাটা বোধ করে যে উনি ছিলেন সেন্টার পয়েন্ট, মানে মুরব্বী থাকে সেন্টার। আপনি দেখবেন একজন বৃদ্ধ মাতা, তার বয়স 90 বছর, তার সমস্ত ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত, শুধুমাত্র মায়ের কারণে ঈদে কোরবানিতে সবাই একত্রিত হয়। মাটা যখন থাকে না আর একত্র হয় না। আপনি মিলিয়ে দেখেন লাইফ, সেদিক থেকে যদি যান আপনি, অবশ্যই সে সেন্টার পয়েন্টের একজন মহিলা। উনি নিজে প্রধানমন্ত্রী ছিলেন 2 বার বা 3 বার, উনি শহীদ রাষ্ট্রপতির স্ত্রী, সব বাদ দিলাম আমি। বাংলাদেশে যেটা আজকে পর্যন্ত বিএনপির সিম্বল অফ ইউনিটি আমি বলছি, ওনার কারণে এই ইউনিটিটা আজকে পর্যন্ত আছে, এই মুহূর্ত পর্যন্ত। এখন তিনি যদি লন্ডন চলে যান এবং তারেক জিয়া সাহেব তিনিও যদি না আসেন, আল্লাহ মাফ করুক, যদি বেগম জিয়া আর ফেরত না আসেন, এমনি তারেক জিয়ার আসাটা অনিশ্চিত। বলা হয় যে উনি ফেরত আসা বা না আসা তার ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়, হুইচ ইজ ভেরি পেইনফুল। উনি যখন বলেন, আমি শেষ করে দিচ্ছি, বিরতি আপনি পরে দেন, তাহলে বোঝা যাচ্ছে যে প্রেজেন্স অফ খালেদা জিয়া অ্যান্ড অ্যাবসেন্স অফ খালেদা জিয়া, এই দুইটারই একটা মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এবং সেটা এই অন্তত সবার আগে বুঝবে তার দলটা হইলে। একটু আগে আমি বলতেছিলাম যে পার্শ্ব প্রতিক্রিয়া, আচ্ছা, বেগম খালেদা জিয়ার প্রেজেন্সটা একটা, অ্যাবসেন্সটা আর একটা। মুরব্বী মারা গেলে কি হয় ঘরের, ওই যেটা বলতেছিলাম, বাংলাদেশে আজকে পর্যন্ত যেটা দেখি, মুরব্বী মারা গেলে, ফাইনাল যে মুরব্বী মারা গেলে সম্পত্তির বন্টন নিয়ে লড়াই শুরু হয়। এখন তাহলে রাজনৈতিক মুরব্বী মারা গেলে কিন্তু পদবি নিয়ে মারামারি শুরু হবে। কেন বলছি কথাটা? যেই দলগুলো পারিবারিক নেতৃত্বে চলে, সেই দলের পরিবারের যিনি প্রধান থাকেন তিনি তো পার্টির প্রধান থাকেন। বক্তব্য যে তারেক জিয়া যখন বললেন আমার আশাটা একক সিদ্ধান্ত না, আবার আমি অবারিত নই বলার জন্যে, ঠিক তখন এই দলের থেকে দায়িত্বশীল ব্যক্তিরা কিন্তু কেউ কেউ বলেছেন ওনার আশা না আসাটা হলো পারিবারিক এবং ব্যক্তিগত সিদ্ধান্ত। তার মানে এই দুইটা বক্তব্যের ভিতরে বিস্তর ফারাক দেখা যাচ্ছে। সুতরাং এই ফারাকটা নিশ্চিত করতেছে যে মুরব্বীরা না থাকলে কি হতে অবান্তর, এগুলো কি মানে একটা ইস্যু বানানো, এগুলো ইরিলেভেন্ট। আপনার 71-এর যে যুদ্ধ, এই যুদ্ধ কারো ব্যক্তিগত বিষয় না, এটা রাষ্ট্রের। বাট অর্জন করার সময় নেতৃত্ব দিতে হয়। অর্জন করার সময় বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধের মাঠে জিয়াউর রহমান সাহেব নেতৃত্ব দিয়েছেন, আবার জুলাইতে পতনের জন্য ছাত্ররাও নেতৃত্ব দিছে, আন্দোলনটা সবার, ফাইনালি এসে টার্নিং পয়েন্টে ছাত্র নেতৃত্ব দিছে। নেতৃত্ব যেই দেখ, অর্জনটা রাষ্ট্রের। আপনার অপকর্মের জন্য আপনার যদি তাড়ায় দেওয়া হয়, ঘাড় ধরে বের করে দেওয়া হয় দেশ থেকে, এটার মানে এই না যে আমার অর্জনটা চলে যাবে। আমার অর্জন আমার, আপনার ব্যক্তির না। আমরা এখন এই গত 16 মাস দিন এমন একটা বয়ান দেখতেছি যে আওয়ামী লীগকে বিতাড়িত করার মানে বোধহয় মুক্তিযুদ্ধ চলে গেছে। মানে বারবারই কথাটা আসবে কেন? আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা নেতৃত্ব দিচ্ছে তার জাতির জনক বঙ্গবন্ধু, কিন্তু এটা কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি না, নাম্বার 1। নাম্বার 2, যারা সিনা টান করে এত মুক্তিযুদ্ধের চেতনা করেন, তারা এই বিরোধী আন্দোলনের সময় রাজাকারকে সাথে নিয়ে আন্দোলন করছেন। কারণটা কি? আপনি তো কোনো কারণে রাজাকারে নিতে পারবেন না। যাবে, আমি মরে যাব, কিংবা আমরা দেশ ছেড়ে চলে যেতে পারি, কিন্তু অর্জনটা রাষ্ট্রের, কোনো ব্যক্তির না। আওয়ামী লীগ চলে যায় বলে আমার স্বাধীনতা চলে গেছে, আর একজন রিসেট বাটন দিলে আমার ইতিহাস চলে যাবে। সবচেয়ে বেশি যে বাংলাদেশ বিরোধী যদি কোনো লোককে খুঁজে পান, তাকে বলেন তুই বাংলাদেশ তাকে রুখে দেবে। আমি একটা জায়গায় খুব স্পষ্ট করে বলতে চাই যে গত 16 বছর বাংলাদেশকে ভারত প্রভাবিত করার টানান্তকর চেষ্টা চলেছিল। সেই চেষ্টা যারা করেছিল তাদের বাংলাদেশ রুখে দিয়েছে, দেশ ছাড়া করেছে, উৎখাত করেছে। একইভাবে এখন যারা পাকিস্তান প্রভাবিত করার চেষ্টা করছে বা যারা চেষ্টা করবে, তাদেরও বাংলাদেশ রুখে দেবে। বাংলাদেশ শেষ পর্যন্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবেই থাকবে। মাহবুব ভাই, কোনো প্রশ্ন না, আপনি বলেন। এক মিনিট। এই কথাটা আমি মাসুদ কামালের অন্য মঞ্চে বলছি, আবার বলতেছি, এখন যা কিছুই হোক, আমি 200 বছর পরের বাংলাদেশ চিন্তা করি, তখন শুধু থাকবে 2টা ব্যক্তি, ইয়াহিয়া খান, বঙ্গবন্ধু, বাকি সব ফুটনোট অথবা গবেষকদের টেবিল। এখন যেরকম পলাশী যুদ্ধে আমরা কি বলি, ক্লাইভ, সিরাজউদ্দৌলা, বড়দর মির্জাফর, এছাড়া কোনো ক্যারেক্টার আমরা নামই জানি না। ওই যে ফরাসি একজন ইয়ে ছিল সিনফ্রে, নাম কেউ জানে না, মোহনলাল, আমরা কয়েকজন জানি যারা গবেষণা করি, সাধারণ মানুষ কিছুই জানে না। 200 বছর পর বঙ্গবন্ধু, ইয়াহিয়া খান, এছাড়া কিছু থাকবে না। এখন যা কিছু হোক, সেটা দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে যে আমরা বলতেছি যে গত 16 বছর ধ্বংস হয়ে গেছে দেশ, না প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, ঠিক আছে, সব ধ্বংস হয়েছে। আমরা তো চাইছি যে ডক্টর ইউনূস এই ধ্বংসস্তূপের মধ্য থেকে একটা ফিনিক্স পাখির জন্ম দিবেন। হয়েছে? ফিনিক্স পাখি আসছে নাকি এই ধ্বংসস্তূপ আরো বড় হচ্ছে?
জি। বৃহদাকার হচ্ছে, জি, শেষ প্রতিষ্ঠান করি। ধ্বংস হয়েছে গত 16 বছর, এখন রাষ্ট্রের ধ্বংস প্রক্রিয়া শুরু হয়েছে। এই তাই না? এখন মাহবুব ভাই শেষ করি। আমি 1 মিনিটে শেষ করতে চাই যে শেষ পর্যন্ত মাহবুব অনেক হতাশার কথা বলছেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা আশা সুজয় ভাই, শেষ করতে। নির্বাচন সুষ্ঠু হবেই। আমি হাসনান ভাইয়ের কথার মানে খণ্ডন করতে করতে আমার সময় চলে যাচ্ছে। আচ্ছা, জি। উনি বললেন যে নির্বাচন হয়ে গেলে তারপরে গণতন্ত্রের একটা হবে, এই তো দেখেন এই কথাটা এই কবিতাটা আমি আরো দুই একবার পড়েছি। সেটা হচ্ছে একটা সাইকেল হয়ে যাচ্ছে বাংলাদেশ। সেটা হলো যে গণতন্ত্র নেই বলে ভালো নির্বাচন হচ্ছে না, আবার ভালো নির্বাচন হচ্ছে না বলে গণতন্ত্র হচ্ছে না, একটা সাইকেল। কিন্তু এটা একটা কবিতা আছে, সেটা হলো টাকা নেই তাই চাকা নেই, তাই টাকা নেই তাই চাকা নেই, তাই টাকা নেই তাই চাকা নেই। এটা সাইকেল। আচ্ছা। টাকা নেই বলে কারখানার চাকা তৈরি করা যাচ্ছে না, আবার কারখানার চাকা তৈরি করা যাচ্ছে না বলে টাকা আসতেছে না, আবার টাকা আসতেছে না বলে চাকা তৈরি করা যাচ্ছে না, আবার চাকা তৈরি করা যাচ্ছে আবার টাকা আসতেছে না। একটা সাইকেলের মধ্যে আমরা পড়ে গেছি। হ্যাঁ, যে গণতন্ত্র নাই বলে ভালো নির্বাচন হচ্ছে না, আবার ভালো নির্বাচন হচ্ছে না বলে গণতন্ত্র হচ্ছে না। এই সাইকেল থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। আপনি যেটা বলতেছেন, ইটস এ সুইট ড্রিম বাট অ্যাবসার্ড ড্রিম, মধুর স্বপ্ন কিন্তু একটা কি বলে অ্যাবসার্ড ড্রিম। আপনি ভালো নির্বাচনটা করবেন কীভাবে? গণতন্ত্র আছে যে ভালো নির্বাচন করবেন, তাই না? ফলে এই কল্পনা করে লাভ নাই, এটা কল্পনা বিলাস। এই অ্যাবসলিউটলি এটা হচ্ছে আপনি কি ওই যেটাকে আমি এই শব্দটা আমি খুবই ব্যবহার করতেছি, কমফোর্টেবল ইলিউশন। যে ইলিউশন, যে মরিচিকায় আরাম পাওয়া যায়, সেইটা ভাবতে আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, ইটস এ কমফোর্টেবল ইলিউশন। এগুলিতে আমি ভুগি না, আমার কোনো ডিলিউশনও নাই, আমার কোনো বিভ্রমও নাই। এগুলি 54 বছর যাবত দেখতেছি এবং সোশ্যাল ডিনামিক্সটা আমি ভালো করে বুঝি। হ্যাঁ, এই সোশ্যাল ডিনামিক্সের গ্রাফ কখনোই পজিটিভ হইতে যাবে না, গ্রাফ সবসময় নিম্নমুখী। এবং এইটার কোনো ইমিডিয়েট সলিউশন নাই, এটার কোনো মিড টার্ম সলিউশন নাই, এটার কোনো লং টার্ম সলিউশন নাই। ইটস এ প্রবলেম অফ ডিকেড, ইটস এ প্রবলেম অফ এরা, ইটস এ প্রবলেম অফ ইভেন সেঞ্চুরি। জি, সুজয় ভাই, আমি একটু বলি এইটার প্রসঙ্গে আপনি বলেন। এই প্রশ্ন নাই কোনো কিছু না। আমি যেটা বলছি ভাই, মানে আপনি অনেক বেশি হতাশ মনে হচ্ছে বা ক্ষুব্ধ মনে হচ্ছে আপনাকে। আপনার হতাশার সাথে আপনার ফিলিংসকে আমি রেসপেক্ট করি, বাট বিষয়টা হচ্ছে যে এই পরিস্থিতি আমরা গত 15 বছর বা 17 বছর দেখেছি। তারপরেই তো 24-এর 5ই আগস্ট আসলো, 5ই আগস্টের পরে একটা অন্তর্বর্তী সরকার আসলো। গণতন্ত্র নাই এটা সত্য, বাট এই সরকার গণতন্ত্র আনার জন্যই এই সরকার, আর গণতন্ত্র আনার মাধ্যম হচ্ছে একটা ভালো নির্বাচন। এখন আপনি যেটা বলছেন তার মানে হচ্ছে যে এই সরকার আসলে গণতন্ত্র চায় না এবং এই সরকার আসলে একটা ভালো নির্বাচন দেবে না। সো এই সরকার যদি ভালো নির্বাচন না দেয় তাহলে আমরা গণতন্ত্রে যেতেই পারবো না। আমি একটু বলি হাসান ভাই, যেমন ধরেন আপনি যে নির্বাচন ভালো লেভেল প্লেইং ফিল্ড কি হবে? জামাতের নেতৃত্ব দেবে শফিকুর রহমান সাহেব, এনসিপির নেতৃত্ব দেবে সার্জিসরা বা তাই না? বিএনপির তো মূল নেতা একজন তো অসুস্থ আর একজন বিদেশে, এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো? এটা কি আপনি জোর করে তৈরি করতে পারবেন? আমি বলতেছি এটা দোষ দিচ্ছি না, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি দোষ করে কথা বলছি না। সিচুয়েশনটা এরকম হয়ে গেছে। আমি একটা জিনিস বলি ভাই, সেটা হচ্ছে বিএনপির, আমি বিএনপি করি না, বিএনপি ডিফেন্ড করতে যাচ্ছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি মানে অনেক ক্রাইসিসের ভেতর দিয়ে এসছে। আমরা তো মানে 81-তে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে দেখেছি, 82-তে সামরিক শাসনের পরে দেখেছি, 86-তে বিএনপি যখন নির্বাচনে গেল না তখন বিএনপি নির্বাচন বর্জন করলো, প্রতিরোধের চেষ্টা করলো এবং আওয়ামী লীগ জামাত সহ সবাই, এরশাদ সহ সবাই নির্বাচনে গেল। সেই নির্বাচন আমরা দেখেছি। 87-র মুভমেন্ট বা 90-এর মানে 88-র নির্বাচন সবগুলি আমরা দেখেছি। সো বিএনপি কিন্তু বারবার ফিরে আসে। সো বিএনপি ক্রাইসিস করতে পারে। এখানে বলি, আপনি আমাকে শেষ করতে দিচ্ছেন না। আর একটু বলুন আপনি। সেটা হচ্ছে যে একটা বেসিক বড় ধরনের চেঞ্জ হয়ে গেছে সোসাইটিতে। এইটা শুনেন, 5ই আগস্ট পর্যন্ত এক ধরনের বাংলাদেশ, আবার 5ই আগস্টের পরে যেমন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠতেছে, এটা তো নেভার ইন দ্য হিস্ট্রি, নেভার ইন দ্য হিস্ট্রি। তাইলে এইটা একটা বেঞ্চমার্ক। আপনার 5ই আগস্টের পর থেকে এইটা সোসাইটির একটা বেসিক চেঞ্জ হয়ে গেছে। ফলে আপনি ওই ইতিহাস দিয়ে এটা ব্যাখ্যা করতে পারবেন। আমি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে 5ই আগস্টের পর থেকে এই শক্তিটা সামনে এসছে। কিন্তু তার মানে যে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা বাংলাদেশে বিশ্বাস করে, 71-এ বিশ্বাস করে, তারা হয়তো একটু সীমিত হয়ে আছেন, কিন্তু তারা কি মানে দে আর নট ডিসঅ্যাপিয়ার্ড, এবং তারা ন্যাচারালি একটা সময় গিয়ে হয়তো এক ধরনের গণবিস্ফোরণ করবে। মুক্তিযুদ্ধ বাংলাদেশে কোনোদিনই ব্যর্থ হবে না, বাংলাদেশ কখনোই 71 মুছে ফেলতে পারে না। এটা ইলিউশন বলতে পারেন, বাট এটা আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ কখনোই মুক্তিযুদ্ধের বাইরে যাবে না। জি, মোহাম্মদ, বিরতির পরে এসে বাকি আলোচনা করতে চাই। এটা লেভেলে কথা বলতে চাই, ম্যাক্রোতে যেতে চাচ্ছি, ব্রড বেসড সমস্যাটা কি সেইটা আমি বলতে চাচ্ছি। ওইটা আগে শেষ করে না, আগে যেটা বলতেছিলাম, দেখেন এই যে আমাদেরকে অতীত ভুলে দিচ্ছে চেরো না, একটা কথা আছে, দি ইফেক্টিভ ওয়ে টু ডিস্ট্রয় এ নেশন ইজ টু ডিস্ট্রয় দি প্রসেস অফ রিমেম্বারিং ইটস পাস্ট। একটা নেশনকে ধ্বংস করতে গেলে তার অতীত স্মরণ করার যে প্রক্রিয়া, সেটাকে ধ্বংস করে দাও, তাহলে ওই নেশন ধ্বংস হয়ে যাবে।
এবং সেইটা শুরু করছিলেন আমাদের ইউনূস সাহেব। হ্যাঁ, মর্মান্তিক। হ্যাঁ, এটা এটা আশা করা যায় না। দেখেন, এখন আপনার পয়েন্টে আসি, ইলেকশন নিয়ে আমরা কেন এত উদ্বিগ্ন? সারা জাতি, মানে আমি প্রায় শুনি খালি ইলেকশন ইলেকশন ইলেকশন, মানে কি লাভ? ইলেকশন নিয়ে এত কথা বলে কি লাভ? আমি একটা কথা বলতে চাই আপনাকে, ইলেকশন অর নো ইলেকশন, আমরা কোনো স্টেবল সমাজ খুব শীঘ্রই পাচ্ছি না, একটা স্থিতিশীল সমাজ আমরা পাচ্ছি না। ইলেকশন যদি হয়ও, জি, ঠিক আছে, এবং যদি ইলেকশন হয়, গিভেন মানে দি প্রেজেন্ট সিচুয়েশন, যদি ইলেকশন হয়, ইট উইল বি দ্য ওয়ার্স্ট ইলেকশন ইন আওয়ার হিস্ট্রি। আমি বলে দিলাম, আপনি লিখে রাখতে পারেন। কিন্তু বলা হচ্ছে এই ইলেকশনটা খুবই ভালো ইলেকশন হবে। বললাম তো, ইউনূস সাহেব তো হি হ্যাজ পারফেক্টেড দ্য মেকানিজম হাউ টু রোমান্টিসাইজ পিপল। মানুষকে রোমাঞ্চিত করার যে মানে মেকানিজম, সেটা উনি এটাতে পারফেকশন আনছেন। মানে ফলস ড্রিমিংয়ে তার মতো লোক পৃথিবীতে আর নাই। এত মিথ্যা স্বপ্ন উনি দেখাতে পারেন, তার প্রত্যেকটা কথা মিথ্যা স্বপ্ন, প্রত্যেকটা কথা। এই যে আমাদের ইয়াং জেনারেশন পৃথিবীকে নেতৃত্ব দিবে, সনদ সই হইলেই বর্বর থেকে সভ্য হয়ে যাচ্ছি, তারপরে কি কি জানি বলেন উনি আর কি। হ্যাঁ, যাই হোক, এগুলি আমি এগুলি বলতে চাই না। দেখেন, ইলেকশনটা কি? ইলেকশন তো হচ্ছে উপায়, এটা তো লক্ষ্য না। লক্ষ্য হচ্ছে ভালো থাকা। এই ভালো থাকার জন্য উপায়টা হচ্ছে ইলেকশন। আমরা ইলেকশনটাকে লক্ষ্য ধরে বসে আছি যে ইলেকশন হইলেই বোধহয় সব শেষ। পয়েন্টটা আপনি বুঝতে পারতেছেন? ইলেকশন তো উপায়, এটা একটা ব্রিজ। এই ব্রিজ পার হইলে আমরা একটা ভালো সমাজে যাব। তারপরে ব্রিজটা কিন্তু বলতেছি এটা লক্ষ্য। হাউ ননসেন্স! হ্যাঁ, কেন বলতেছি জানেন? আমি যে ওই যে বললাম না যে স্মৃতি ভুলে যাওয়া হচ্ছে, এখন সোসাইটির প্রধান দ্বন্দ্ব হচ্ছে লিবারেল ডেমোক্রেসি ভার্সাস আল্ট্রা রাইটিস্ট। লিবারেল ডেমোক্রেসি আর আল্ট্রা রাইটিস্ট, এই দ্বন্দ্বে আমাদের ইতিহাস ভোলানোর একটা চেষ্টা হচ্ছে। আল্ট্রা রাইটিস্টরা আমাদের মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করছে। এই জন্য আমি প্রথম এপিসোডে ওই কথাগুলি বললাম। হ্যাঁ, ভোলার চেষ্টা করছে এবং এইটা আমাদেরকে একটা অস্তিত্বহীন জাতিতে পরিণত করার চেষ্টা হচ্ছে, যেহেতু আমাদের কি অতীত থাকবে না। ফলে এই জায়গাটা এত ক্রাইসিস, একটা ইলেকশন বা 5টা ইলেকশন এইটা সমস্যার সমাধান নয়। সমস্যাটা অনেক গভীরে চলে গেছে। সোসাইটিতে কতগুলি গুণগত পরিবর্তন এসে গেছে নেগেটিভ ওয়েতে। এই গুণগত পরিবর্তনগুলো আপনার ফাইট আউট করতে হবে। আপনি ইলেকশন দিয়ে কিচ্ছু করতে পারবেন না, কিছুই করতে পারবেন না আপনি। হ্যাঁ, ফলে এগুলি নিয়ে আমাকে বলেন না। হ্যাঁ, এইসব ফলস ড্রিমিং আমি করি না। আমি শুনেন আরেকটা কথা বলতে, আমি কখনো কমফোর্টেবল ইলিউশনে ভুগি না। মানে যে ইলিউশনে আরাম পাওয়া যায় ওই ইলিউশনে ভুগি না। আমার কোনো ইলিউশন নাই, আমার কোনো ডিলিউশন নাই, আমার কোনো বিভ্রম নাই। আমি একটা নর্মাল লোক। আমাকে যদি জিজ্ঞেস করেন যে আর ইউ অপটিমিস্টিক অ্যাবাউট ফিউচার, আই বল নো, আই এম নর্মাল। সুজিব, আপনি একটু বলবেন যে অপটিমিস্টিক সেই জায়গাটা আপনি আমরা আসলে কতটা আমি আপনাদের সাথে ওই জায়গাটায় খুব একমত যে নিঃসন্দেহে নির্বাচন হচ্ছে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যে প্রক্রিয়া দিয়ে আমরা গণতন্ত্রে পৌঁছতে চাই, সেই গণতন্ত্রে পৌঁছার প্রক্রিয়া হচ্ছে নির্বাচন। সো নির্বাচনটা যদি প্রপার হয় তাহলে আমরা সুন্দরভাবে আসলে গণতন্ত্রের উত্তরণ ঘটবো এবং তখন আমাদের আশাবাদী হওয়ার মতন অনেক কারণ তৈরি হবে। নির্বাচন যদি আসলেই মাহবুবের কথা অনুযায়ী যদি নির্বাচন ওয়ার্ড সিলেকশন হয়, খুব খারাপ নির্বাচন হয়, তাহলে নিঃসন্দেহে সেটা হতাশার হবে। এখন সেই জায়গায় আমরা যারা সাধারণ মানুষ, যারা সারা দেশের নাগরিক, তাদের সচেতন থাকার বিষয় হচ্ছে যাতে নির্বাচনটা কোনোভাবেই একটা খারাপ নির্বাচন না হয়, না করতে পারে কেউ। খারাপ নির্বাচন করার ষড়যন্ত্র থাকতেই পারে, চেষ্টা থাকতে পারে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে দিতে হবে। এই কারণেই যে যেই প্রসঙ্গ মাহবুব বলছিলেন যে আমাদের ইতিহাস ভুলিয়ে দেওয়ার, আমাদের মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্র সফল হোক এটা আমরা কেউ চাই না। আমাদের সব কিছুর শেকড় হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ৭১, এবং ৭১ আমাদের অনেক গৌরবের, অনেক প্রাণের, এবং ৭১ই আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছে। ৭১ থেকে ৭১ মুছে ফেলে অন্য যে কোনো কিছু করার যদি কোনো ধরনের কোনো চেষ্টা থাকে, সেটা আসলে নির্বাচনের মধ্য দিয়েই প্রতিহত করতে হবে। সেই জায়গায় মানুষকে অনেক সচেতন হবে। ভাই, মানে বলা হচ্ছে এইবার নির্বাচনটা হবে দারুণ ঐতিহ্যবাহী এক নির্বাচন হবে, গুণগত মান থাকবে, কিন্তু মাহবুব কামাল ভাই বলতেছেন একটা খারাপ নির্বাচন দিকে হয়তো এটা অবশ্যই এরকম জোর দিয়ে বলছে। আপনি কি? না, এটা তো দুইটা বিষয়। একটা নির্বাচন হলে সবচেয়ে খারাপ নির্বাচন হবে, এটা হলো মাহবুবের বক্তব্য।